নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত কয়েকদিন ধরেই হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমি কিছু স্টোরি দেখছি বা ভিডিও দেখছি, যেখানে এই সামনে বিধানসভা ভোট, বিজেপির কতটা জিতে আসার সম্ভাবনা, বিজেপি ক্ষমতায় আসার কতটা সম্ভাবনা, এইরকম ধরনের অনেক স্টোরি ফরি দেখছি। বিভিন্ন জেলা নিয়ে আবার সমীক্ষা হচ্ছে, অনেকে নানান ধরনের সমীক্ষা টমীক্ষা চলছে। তো সেই সব দেখে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা আমি সমীক্ষা করিনি বা সমীক্ষা এক্ষুনি করছি না, কারণ এখন যেসব সমীক্ষা টমীক্ষা হচ্ছে আমি বুঝতেই পারি যেগুলো কিছু করার নেই, তারা হচ্ছে তাদের দর্শক যারা তাদেরকে একটুখানি আশা ভরসা দেওয়ার জন্য তারা করে। এমন এমন সমীক্ষা, এমন এমন আসনে সব কেউ একে তাকে জেতাচ্ছে, দেখে বোঝা যায় যে হয় ডেলিভারিটি তারা করছে না, আর নয়তো হচ্ছে তাদের কোনো ধারণাই নেই। যাই হোক, তো আমি এইসব দেখে টেকে যেটা মনে হয়েছে, বিভিন্ন সমাজ মাধ্যমের আমি সেখানে আবার কমেন্ট গুলো দেখি, তারা বিভিন্ন ধরনের সমস্ত কথাবার্তা বলছেন, এবং মূলত বিজেপির এই রাজ্যে আগামী 26-এর ভোটে জেতার ব্যাপারে কতটা কি সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার চর্চা চলছে। তো সেই সম্ভাবনা চর্চার জন্যই হচ্ছে আমি এই ভিডিওটা করছি। যে আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেক ইউটিউবার আছেন যারা তারা মনে করেন যে তাদের হয়তো দর্শকদের একটু আশা ভরসা জুগিয়ে রাখতে পারলে 26-এর ভোট পর্যন্ত তারা তাদের ভিডিও দেখবে, কি বলে, নিশ্চিতভাবে ভিউজ বাড়বে। এবং ভিউজ বাড়বে ক্ষতি কি? কারণ হচ্ছে অনেকেই দেখেছি যে গত 3-4টি নির্বাচনে তারা আশা দিয়ে গেছেন, এই বিজেপি ক্ষমতা এসে গেল রাজ্যে, এই এসে আর শুধু সময়ের অপেক্ষা, 3টে মাস অপেক্ষা করুন। তো এরকম আশা ভরসা দিয়ে যাচ্ছেন, কারণ তারা জানেন যে ভিউজটা তো হবে, কিন্তু তারা জানেন যে ওটা হবে না, বিজেপি আসবে না ক্ষমতায়, জেনে শুনেই তারা করেছেন। যাই হোক, এখন আশা তো যে কোনো মানুষই দেখাতে পারেন কাউকে, আর যারা দেখতে চান তারা যদি দেখেন, তো তাহলে যারা দিচ্ছেন তারা দেবেন না কেন? তো আমি এই কারণেই হচ্ছে আজকের এই ভিডিওটা করছি, যে এখন অনেক নানান রকম স্ট্যাটিস্টিক্স, অমুক তমুক এইসব সব হচ্ছে, কত সম্ভাবনার কথা, অমুক হিন্দু মুসলিমের শতাংশের হিসেব, এইরকম বিভিন্ন দীর্ঘদিন রিপোর্টারিটা করেছি, তো এগুলো খুব ভালো বুঝি যে কোথা থেকে এগুলো কি হয়, কেন হয়। যাই হোক, এমন এমন সমীক্ষা দেখেছি কেন্দ্রের নাম ভুল, এরকম আছে। আমি সমীক্ষাগুলো দেখি, কেন্দ্রের নামটাই জানে না, কোন জেলায় কোন অ্যাসেম্বলি সেটাই জানেন না, তাও সমীক্ষা সমীক্ষা করে করে বিরাট ভিউজ বাড়ে। আরে বাবা, এই জেলাতে এতগুলো আসন এরা পেয়ে যাচ্ছে, এই জেলাতে অমুকে এত আসন পেয়ে যাচ্ছে। তো সব সমীক্ষার চর্চা চলছে, এবং আমি রিসেন্ট যেগুলো যে বিজেপির জিতে আসার সম্ভাবনা কতটা, সেই সব নিয়ে দেখেছি। তো এরকম হচ্ছে, হোক, অসুবিধার কিছু নেই। যে যেমন ভাবে পারে হচ্ছে তারা তাদের প্রতিবেদন রাখবে, মানুষ সেটা বুঝে সেই মতো গ্রহণ করবে। তো আমি একটু 2-4 মাস আগে একটু পিছিয়ে যাই। এটা হচ্ছে যে হাওড়াতে আপনারা জানেন যে আরএসএস এর একটা যে মিটিং হয়েছিল বাংলার শীর্ষ বিজেপি নেতাদের নিয়ে, যেই মিটিং এ হচ্ছে এবং অবজারভার যারা ছিলেন, সেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, দিলীপ ঘোষ ছিলেন, সুকান্ত মজুমদার ছিলেন, সুনীল বনসাল ছিলেন বিজেপির, বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক, মঙ্গল পাণ্ডে ছিলেন, এবং আরএসএস এর যারা শীর্ষ নেতারা দিল্লিতে করে এসেছিলেন, মানে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। তো সেই মিটিং এ একটা স্ট্র্যাটেজি ঠিক হয়েছিল। আরএসএস এর পরিষ্কার কথা, আরএসএস বিজেপির হচ্ছে ব্যাকবোন, আপনারা জানেন, মেরুদণ্ড বলেই খ্যাত, যে আরএসএসই যাবতীয় কিছুটা করে। তো আরএসএস এর বক্তব্য ছিল যে 294টা আসনে হচ্ছে লড়াই করে বা স্ট্রেস দিয়ে লাভ নেই। যে বিজেপির যে স্ট্রেংথ আছে এখনো পর্যন্ত, যা কর্মী বাহিনী আছে বা সক্রিয় কর্মী আছে, সেই স্ট্রেংথ নিয়ে হচ্ছে 180টা আসন বেছে নিয়ে হচ্ছে লড়াই করা হোক, যাতে ফলটা ভালো হতে পারে। কারণ তাদের অভিজ্ঞতা বলছে যে 19 সালে যখন বিজেপি এ রাজ্যে 18টা অ্যাসেম্বলি পার্লামেন্ট জিতেছিল, লোকসভা ভোটে 18টা সিট জিতেছিল, তখন বিজেপি সর্বোচ্চ 121টা অ্যাসেম্বলি সেগমেন্টে লিড করেছিল। এবং দেখা গেল যে 2 বছরের মাথায় যখন বিধানসভা ভোট হলো, তখন কিন্তু বিজেপি সেই আসন সংখ্যাটা 77-এ নেমে গিয়েছিল। এটা আরএসএস এর উপলব্ধি যে 294টা আসনকে ধরে লড়লে হচ্ছে লাভ কিছু হবে না। তো সেই কারণে হচ্ছে বেছে না হোক, কারণ তাদের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী যে আমাদের রাজ্যে যে সংখ্যালঘু ভোট, যেটা বিজেপি দাবি করে যে সংখ্যালঘু ভোট বিজেপি পায় না, তো সেই বিজেপি সংখ্যালঘু ভোটের হিসেব করে এবং সেই বুথ এবং সেই অ্যাসেম্বলি কেন্দ্র হিসেব করে দেখেছি যে 84টা আসন রয়েছে বা বিধানসভা আসন রয়েছে, যে 84টা আসন হচ্ছে মোটামুটি সংখ্যালঘুরাই হচ্ছে
সেখানে সংখ্যাগরিষ্ঠ এবং তারা সেই আসনগুলোতে হচ্ছে হিন্দুরা, যেহেতু সেখানে হিন্দু ভোট কম, তো সেই 84টা আসনে বিজেপির তেমন কোনো স্ট্রেংথ নেই। এই আসনগুলোতে জেতার কোনো সম্ভাবনা নেই, তো এই আসনগুলোকে ছেড়ে দেওয়া হোক এবং তার সঙ্গে আরো 30টা যেখানে হয়তো সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ নয়, কিন্তু এমন একটা পার্সেন্টেজের ভোট সেই সংখ্যালঘুদের রয়েছে, আরো 30টা আসন, সেই ভোটটাতে হচ্ছে যদি কোনো একদিকে বাক্সে তারা ধরে নিচ্ছে যে সেটা তৃণমূলের বাক্সে পড়তে পারে, তাহলে সেই আসনগুলো হচ্ছে তৃণমূল নিশ্চিতভাবে জিততে পারে। তো এই 80 হচ্ছে 84 এবং 30, এই 114টা আসন ছেড়ে 180টা আসন বেছে নিয়ে যেখানে হচ্ছে লড়াই করা হোক, যেখানে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী বা মোদিজি, অমিত শাহ যাদেরকে সেই জেলায় এনে বা সেই আসনগুলোকে যোগ করে 3-4টা আসন মিলিয়ে একটি কি বলে মিটিং করা, এইভাবে করলে 180 থেকে যদি কোনোভাবে 150 আসন জিতে আসা যায়, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। অন্তত যদি 100-র উপর নিয়ে যাওয়া যায় আসনটাকে, তাহলে একটা হচ্ছে ভালো জায়গা অবস্থানে বিজেপি থাকবে, এটাই ছিল আরএসএস এর স্ট্র্যাটেজি। এবং হচ্ছে এইটার পরেই সেই মার্চ মাসেই শুভেন্দু অধিকারী তমলুকে হচ্ছে কথায় কথায় বা রিয়াকশন দিতে গিয়ে তিনি বলেও ফেলেছিলেন, সঠিকটা মানে পুরোটা সত্যি বলেননি, কিছুটা বলে ফেলেছিলেন। তিনি বলেছিলেন যে এবার মেদিনীপুরে হচ্ছে, পূর্ব মেদিনীপুরে আমরা 2টি লোকসভা আসন বিজেপিকে উপহার দিয়েছি এবং 15টা সেগমেন্ট, তার মধ্যে অ্যাসেম্বলি সেগমেন্ট 16টার মধ্যে আমরা লিড করেছি এবং সামনের বিধানসভা নির্বাচনে অন্তত 180টা আসনে বিজেপি জিতবে। আসলে শুভেন্দু 180টা আসন বেছে নিয়ে লড়াই করবে, এইটা শুভেন্দু ওই পোর্শনটা চেপে গিয়েছিলেন। তিনি 180 আসন জেতার কথা বলেছিলেন। তো শুভেন্দু কি বলেছিলেন একটু শুনবো। দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। তো শুভেন্দুর এই বক্তব্যের পরেই হচ্ছে যেটা হলো যে কুণাল ঘোষ কটাক্ষ করলেন, তিনি বললেন যে এখনই কমে যাচ্ছে, গতবার তো আপকি বার 200 পার স্লোগান দেওয়া হয়েছিল, তো এবার এখনই সেটা কমে গেল। কুণাল ঘোষ কটাক্ষ করে তারপরে রিয়াকশন দিয়েছিলেন। কুণাল কি বলেছিলেন একটু শুনিয়ে দেবো। কমে গেছে, আগের বার বলেছিল আপকি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আপকি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে এই 180-র গল্পটা ওইখান থেকেই, কারণ আরএসএস ঠিক করে বুঝতে পেরেছে যে এই যে 114টা আসন বাদ দেওয়া, 84 + 30, যে 84টা একেবারে সংখ্যালঘু অধ্যুষিত এবং 30 যে সিটস যেটাতে হচ্ছে সংখ্যালঘুরাই ডিসাইডিং ফ্যাক্টর, তাদের এমন একটা পার্সেন্টেজ ভোট রয়েছে যে ভোটটা হচ্ছে সংখ্যালঘুরা একদিকে মানে তৃণমূলের দিকে কাস্টিং করলে সেই আসন জেতা খুবই কষ্টকর। তো এই কারণে ছাড়া হয়েছিল এবং এইখানেই এই 81,000 যে বুথ আছে, যে বুথের উপর দাঁড়িয়ে আগামী নির্বাচন হবে, সেই 81,000 বুথের মধ্যে বিজেপি প্রায় 17,000 বুথ হচ্ছে ছেড়ে দিয়েছে এই আসনগুলোর মধ্যে। যে আসনটা মনে করছে আরএসএস যে 84 + 30, 114টা, যেখানে 17,000 বুথে বিজেপির কোনো বুথ সংগঠন হবে না বা বুথ সংগঠন করার মতো অবস্থায় নেই। বাকি 64,000-এর মধ্যে যতটা সম্ভব, সেটা 50% হোক, 60% হোক, 70% হোক, এইখানে বুথ কমিটি তৈরি করে বুথ সংগঠন করা। তো এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে ওই 64,000 বুথকে যতটা সম্ভব সংঘবদ্ধ করা এবং এই 17,000 বুথকে ছেড়ে দাও, সেখানে দাঁত ফোটানোর ব্যাপার নেই। তো সেই আসনগুলো অন্যরা জিতুক, আমাদের এই 180 আসনটা। কারণ আরএসএস এটাও লক্ষ্য করেছে যে 19 সালে 121 অ্যাসেম্বলি জেতার পরে 21 সালে কি বলে ওটা 77-এ নেমে এসেছিল, এবার 84-তে কি বলে 2024-এ 91টা অ্যাসেম্বলি সেগমেন্টে বিজেপি লিড করেছে। সেটা যদি এইভাবে চলা হয় তাহলে হয়তো সেটা নেমে আরো কমে 77-এর থেকে আরো কমে যেতে পারে। সেই কারণে তো কৌশলগত দিক থেকে তারা বলেছে যে 180 আসন বেছে নিয়ে সেখানে যোদ্ধায় লড়াই দেওয়া হোক, যাতে একটা ভদ্রস্থ রেজাল্ট হয়। ক্ষমতায় আসুক বা না আসুক, বা যদি আসতেও পারে, যদি নাও আসতে পারে, অন্তত 3 সংখ্যায় যদি আসনকে নিয়ে যাওয়া যায়, এই রকম একটা পরিকল্পনা থেকে তারা এইটা বলেছিলেন এবং সেইভাবে হচ্ছে হয়েছিল, আলোচনা হয়েছিল। তো এখন যারা এইসব সমীক্ষা টমীক্ষা করছেন, নানান রকম সমীক্ষা, কলকাতা তো আসন জিতিয়ে দিচ্ছেন 3-4টে বিজেপিকে,
তো ভালো সমীক্ষা করে মানুষকে হচ্ছে আশা দিতে কোনো অসুবিধা নেই, পয়সা তো লাগে না, আশা দিয়ে যাই। বাস্তব চিত্রটা হচ্ছে এইটা, এটা বিজেপি নেতারা ভালো জানেন যে ওই 113-14টা আসন যেটা RSS বাছাই করেছে, বা বিজেপিও জানে, যেখানে বিজেপি 17,000 বুথে কোনো রকম কমিটি করতে পারবে না বা এজেন্ট হয়তো দিতে পারবে না। তো সেই বাস্তব পরিস্থিতিটা, কারণ এই 114 থেকে হচ্ছে তৃণমূলকে ক্ষমতা আসতে গেলে আর হচ্ছে ধরুন 44টা আসন, 34টা আসন জিতলেই 180 থেকে তার সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, মানে 148-এ। সেখানে বিজেপিকে হচ্ছে 148টা আসন জিততে হবে 180 থেকে, এবং হচ্ছে এই 180 থেকে 148টা আসন জেতা, আমি যদি ধরে নিই এখনকার 65টা আসন যদি যেগুলো আছে বর্তমানে সেগুলো জিতেও যায়, তারপরও অনেকটা আসন তাদের হচ্ছে বাড়াতে হবে, এবং ওইটার মধ্যে থেকেই বাড়াতে হবে। তো কাজটা খুব সহজ নয়, কারণ হচ্ছে যারা সমীক্ষা করছে তাদেরকে একটু বলি, বা যারা দেখছেন তাদেরও বলি যে আসলে হচ্ছে বাস্তবটা থেকে বেরিয়ে গেলে এইটাই হয়। তখন হুতাশ, দিল্লিতে মোদী অমিত শাহ চান না বাংলায় বিজেপি ক্ষমতায় আসুক, এখানে সব সেটিং করা আছে, অমুক করা আছে, প্রচুর তথ্য, প্রচুর হচ্ছে কপচানি। ভোটের পরে আমরা দেখেছি সব রিয়াকশন, এবং সেই আমি 24-এর ভোটের পরেও দেখেছি যারা আশা জুগিয়েছিলেন, তারপরে ভোটের রেজাল্টের পরে নানান ধরনের মন্তব্য, আপনারা অনেক আশা দেখিয়েছিলেন, আশা কিচ্ছু ওইভাবে দেখানো যায় না, বাস্তব পরিস্থিতিতে আসতে হবে। বাস্তবের মাটিটা অনেক কঠিন, সেখানে লড়াই, সেখানে খেলা তো সহজ না। আর শুভেন্দু অধিকারী যেটা বলেন যে তৃণমূল হচ্ছে মুসলিমদের ভোটে যেতে, বিষয়টা তাও না, সেটাও আমি বলে দিচ্ছি। 30-32% মুসলিমের, অর্ধেক হচ্ছে 3টে জেলাতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনাতে, বাকি 16% বা 15% যেটাই বলুন সেটা হচ্ছে সারা রাজ্যে বাকি জেলাগুলোতে। সুতরাং তৃণমূল শুধু মুসলিম ভোটে বাকি জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার বাইরে অন্য জেলাতে আসন যেতে, শুধু মুসলিমদের ভোটে বা সারা রাজ্যে মুসলিমদের ভোটে আসন যেতে, সেটা নয়। মুসলিম ভোটটা ওইভাবে ছড়িয়ে নেই সমস্ত আসনে, সেটা হচ্ছে একটা জায়গায় সীমাবদ্ধ, 15% বা 16%, 50%, বাকি 50% সারা রাজ্যে ছড়িয়ে আছে। সুতরাং সেখান থেকে হিন্দু ভোটও তৃণমূল পায় বলে যেতে। শুভেন্দু অঙ্ক দিয়ে নানান রকম কথা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বাস্তবটা উনিও জানেন, কিন্তু সত্যি কথাটা বলবেন না। সত্যি কথাটা বললে তাহলে আর হচ্ছে কর্মী বাহিনীকে চাঙ্গা করে রাখা যাবে না, আশা দেওয়া যাবে না। যাই হোক, আমি আজকের প্রতিবেদনটা এই কারণে করছি যে অনেকে অনেক কিছু বলবে টলবে, আসল পরিস্থিতিটা বুঝে নিন, দেখে নিন, এই হলো বিষয়। আগামী 8-9 মাসের মধ্যে অনেক কিছু চেঞ্জ হতে পারে, রাজনীতিতে অনেক কিছু হয়, আমি সেটাই বলে রাখছি, কারণ বহু ভোট দেখেছি, অনেক কিছু চেঞ্জ হয়। তা আগামী দিনে যা হবে সেটা আমরা দেখব। আজ আমি এই জন্যই এই প্রতিবেদনটা করলাম, আজকের দিন পর্যন্ত দিস ইজ দ্য সিচুয়েশন, এবং আপনারা নিশ্চয়ই অনুধাবন করবেন সামনের দিনে কি হচ্ছে না হচ্ছে। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।